সাধারণ কনস্ট্রাকশন শ্রমিক, অথচ একাই কাঁপিয়ে দিল আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার সিন্ডিকেটকে। তোমরা তো জানো এই মানুষটা শুধু গ্যাংস্টারদের নয়, প্রেসিডেন্টের ছেলেকেও শেষ করতে দুইবার ভাবে না, যেটা তোমরা দ্য বিকিপার মুভিতে দেখেছো। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন সাধারণ শ্রমিক হয়ে উঠলো গ্যাংস্টারদের জন্য দুঃস্বপ্ন? কিভাবে সে ধ্বংস করলো পুরো সাম্রাজ্যকে? এইসবের উত্তর আর টানা সুপার অ্যাকশন দেখতে হলে তোমাদের অবশ্যই দেখতে হবে 25 সালের সদ্য মুক্তি পাওয়া এ ওয়ার্কিং ম্যান মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা গল্পের মেইন ক্যারেক্টার লিভনকে দেখতে পাই। একটা কনস্ট্রাকশন সাইটে সুপারভাইজার হিসেবে কাজ করছিল সে। সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়ে সে ডেভেলপার কোম্পানির মালিক জো এর সাথে দেখা করতে যায়। তারা পুরো পরিবার মিলে কোম্পানিটা চালায়। জো এর ওয়াইফ ক্লায়েন্ট হ্যান্ডেল করে আর তাদের মেয়ে জেন অ্যাকাউন্ট সামলায়। সেদিন জেনি প্রথম সেমিস্টার পরীক্ষায় পাশ করার খুশিতে বন্ধুদের সাথে পার্টি করার জন্য বেশ মোটা অঙ্কের বাজেট তৈরি করে। জো এটা শুনে জেনকে বোঝানোর চেষ্টা করে যে এই মুহূর্তে এত টাকা দিয়ে পার্টি করার কোনো মানে হয় না, এটা তো আর ফাইনাল পরীক্ষা নয়। কিন্তু এখনকার বাচ্চাদের যা অবস্থা, তাদের জিদের কাছে বাবা মাকেও হার মানতে হয়। আসলে জেনির পরিবারের সাথে তার সম্পর্কটা খুবই ভালো ছিল, বলতে গেলে সেও ওই পরিবারের একটা অংশ। তো এরই মাঝে লিভন হঠাৎ কিছু অচেনা লোককে দেখে বাইরে বেরিয়ে দেখতে পায় লোকগুলো তাদের এক লেবারকে মারধর করছে। হয়তো ছেলেটার সাথে তাদের পুরনো কোনো শত্রুতা আছে। লিভন এই গুন্ডাগুলোকে থামতে বললে তারা উল্টো লিভনকে শাসাতে শুরু করে। লিভন তখন রাগের মাথায় তাদেরকে উত্তম মাধ্যম পেটায়। সর্বশেষ বন্দুকের ভয় দেখিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। লিভনের অসাধারণ ফাইটিং দেখে লেবার ছেলেটা অবাক হয়ে যায়। তবে সে লিভনকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে লিভন কোনো উত্তর না দিয়ে নিজের কাজে চলে যায়। এমন সময় জেনি লিভনের কাছে এসে বলে যে সে বুঝে গিয়েছে লিভন কমান্ডোতে ছিল, কারণ এমন ফাইট শুধুমাত্র কমান্ডোরাই করতে পারে। জেনির কথা শুনে লিভন হতভম্ব হয়ে যায়, কারণ তার ধারণা একদম সঠিক। লিভন আসলে একজন এক্স মেরিন কমান্ডো, তবে কোনো একটা কারণে সে তার চাকরি ছেড়ে দিয়ে এখন পরিচয় লুকিয়ে কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ করছে। তো লিভন জেনিকে এই বিষয়টা কাউকে না জানানোর জন্য রিকোয়েস্ট করে, আর জেনিও তার কথা মেনে নেয়। তবে সাথে একটা শর্ত জুড়ে দেয়, যদি সে কখনো বিপদে পড়ে তাহলে লিভনকে তার সাহায্য করতে হবে। লিভন তার কথা মেনে নেয়। সেদিন কাজ শেষ করে লিভন তার ছোট মেয়ে ম্যারির সাথে দেখা করতে যায়। তার ওয়াইফ অনেক আগেই মারা গিয়েছে। তারপর থেকে ম্যারিকে তার নানার কাছে সে রেখে যায়। লিভন তার মেয়েকে কাছে পাওয়ার জন্য আইনের আশ্রয় নেয়, কিন্তু তার শ্বশুর রুথ হার মানার পাত্র নয়। টাকা এবং ক্ষমতা দুই দিক থেকে রুথ তার থেকে অনেক এগিয়ে, তবে লিভনও এত সহজে হার মানার পাত্র নয়। সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে তার মেয়েকে কাছে পাওয়ার জন্য। কোর্টের অর্ডার অনুযায়ী সপ্তাহে একবার সে তার মেয়ের সাথে দেখা করার সুযোগ পায়। তবে সেদিন মেয়ের সাথে দেখা করতে গিয়ে সে দেখে যে রুথের বাড়িতে পার্টি চলছে। মূলত রুথ কখনোই লিভনকে পছন্দ করতো না। সে চাইতো না ম্যারি তার বাবার সান্নিধ্য পাক। তবে লিভন সেসবের তোয়াক্কা না করে ম্যারিকে নিয়ে চলে যায়। এদিকে ম্যারি ও তার বাবার জন্য না খেয়ে অপেক্ষা করছিল। তাই বাবা মেয়ে প্রথমে চলে যায় একটা রেস্টুরেন্টে। ম্যারির সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে তাকে আবার বাড়ি পৌঁছে দিয়ে সে চলে যায় উকিলের সাথে দেখা করতে। উকিল তাকে জানায় যে তার কাছে যেহেতু থাকার ভালো ব্যবস্থা নেই এবং আয় রোজগারও যথেষ্ট কম, তাই তার হয়তো এখন ম্যারিড কাস্টডির চিন্তা মাথা থেকে জেনে ফেলাই উচিত। তাছাড়াও রুথ উকিলকে টাকা খাইয়ে প্রমাণ করে দিয়েছে যে লিভন মানসিকভাবে অসুস্থ, এই কারণে মিলিটারি থেকে বের করে দেওয়া হয়েছে। তাই কোর্ট কোনোভাবে এমন একটা মানুষকে বাচ্চার দায়িত্ব দেবে না। কিন্তু ওই যে বললাম, লিভন তো এত সহজে হার মানার মতো মানুষ নয়। সে উকিলকে জানিয়ে দেয় যে সে যেভাবেই হোক ম্যারির কাস্টডি নেবেই। পরের সিনে দেখা যায় সেই রাতে জেনি তার বন্ধুর সাথে একটা ক্লাবে পার্টিতে যায়। তখন জনি নামের এক বারটেন্ডারের চোখ পড়ে জেনির উপর। কিছুক্ষণ পর জেনি ওয়াশরুমে গেলে জনি দূর থেকে তাকে ফলো করতে থাকে। এরপর সে ওয়াশরুম থেকে বেরোনো মাত্রই দুইজন লোক তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে চলে যায়। তবে এই লোকগুলো বা কারা ছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল, এই ব্যাপারটা এক রহস্য তৈরি করে। আর এখান থেকে গল্প মোড় নেয় নতুন এক কাহিনীতে। আর সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই ঘটনার 2 দিন পর লিভন কাজে গেলে জো এবং তার ওয়াইফ তার কাছে জেনের নিখোঁজ হওয়ার ব্যাপারটা বলে। লিভন এটা শুনে আকাশ থেকে পড়ে। জোয়ের ধারণা জেনকে হয়তো কেউ কিডন্যাপ করেছে।
কিন্তু সমস্যা হলো এখনো তাদের কাছে মুক্তিপণের দাবিতে কোনো কল আসেনি। জো লিভনকে জানায় যে তারা এই ব্যাপারে পুলিশকে জানিয়েছে, তবে মনে হয় না পুলিশ কিছু করতে পারবে। তাই সে লিভনকে অনেকগুলো টাকা দিয়ে জেনিকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করে। লিভন চাইলে টাকাগুলো নিয়ে কাজে লাগাতে পারত, কিন্তু সে তেমনটা করে না। জোকে জানিয়ে দেয় যেখানে পুলিশ কিছু করতে পারবে না সেখানে তার পক্ষে কিভাবে জেনকে খুঁজে বের করা সম্ভব। তবে জো তাকে বলে সে যে একজন কমান্ডো সেই ব্যাপারে তারা আগে থেকেই জানে। আসলে জো এর বাবা মিলিটারিতে ছিল, তাই মিলিটারিদের চালচলন তার আগে থেকেই চেনা। তবুও লিভন জয়ের কথা মানতে চায় না। সে বলে দেয় যে সে এখন আর এসব কাজ করবে না, তাই তার পক্ষে জেনিকে খোঁজা সম্ভব নয়। এতটুকুই বলে সে সেখান থেকে চলে যায়। তবে জেনির জন্য লিভনের বেশ চিন্তা হচ্ছিল। হাজার হোক সে নিজেও তো একজন বাবা, আর জেনিও তার মেয়ের মতোই ছিল, তবে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। তাই সে তার বন্ধু জ্ঞানীর সঙ্গে দেখা করতে যায়। জ্ঞানী এবং সে মিলিটারিতে একসাথেই ছিল, তবে একটা মিশনে জ্ঞানী নিজের চোখ এবং চাকরি দুটোই হারিয়ে এখন সে নিজের ওয়াইফকে নিয়ে জঙ্গলে গিয়ে থাকতে শুরু করেছে। তবে মজার ব্যাপার হলো চোখ হারানোর পরেও সে এখনো নিজেকে অন্ধ হিসেবে দাবি করতে নারাজ। যাই হোক, লিভন তাকে জেনির ব্যাপারে জানালে জ্ঞানী তাকে সাহস দিয়ে বলে তার এই মিশনে নামা উচিত, আর তার বিশ্বাস লিভন এই মিশনে সাকসেসফুল হবে। জ্ঞানীর কথা শুনে লিভনের মনে কনফিডেন্স আসে, আর সে জেনিকে খোঁজার মিশনে নেমে পড়ে। প্রথমে সে জেনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে সেই পার্টির কিছু ছবি জোগাড় করে এবং সেখান থেকে ওই ক্লাবের ব্যাপারে জানতে পারে। সে সোজা পৌঁছে যায় সেই ক্লাবে। সেখানে গিয়ে সে লক্ষ্য করে বারটেন্ডার জনি অনৈতিকভাবে সেখানে ড্রাগসের বিজনেস করছে। লিভনের মনে তখন একটু সন্দেহ জাগে। সে জনিকে ফলো করতে শুরু করে। এমনকি কাজ শেষে জনির বাড়ি ফেরার জন্য লিভন তার পেছন তার বাড়িতে পৌঁছে যায়। এরপর আড়াল থেকে জনির ওপর নজর রাখতে থাকে। বেচারা কেবল ফ্রেশ হয়ে একটু ড্রিঙ্কস করতে বসেছিল, আর ঠিক তখনই লিভন গিয়ে তার সামনে হাজির হয়। সে জনিকে গান পয়েন্টে নিয়ে জেনির ছবি দেখিয়ে তার ব্যাপারে জানতে চায়, তবে জনি তাকে একটুও ভয় পায় না। সে তাচ্ছিল্য স্বরে বলে দেয় যে এই মেয়েটাকে সে চেনে না, তাছাড়া প্রতিদিন ক্লাবে তো শত শত মেয়ে আসে, তারা ড্রিঙ্কস করার পর কোথায় যায় না যায় সেটার খবর রাখা জনির কাজ নয়। তবে তার হাবভাব দেখে লিভনের সন্দেহ আরো গভীর হয়ে যায়। সে বুঝতে পারে যেহেতু জনি কথা ঘুরাচ্ছে তার মানে সে নিশ্চয়ই জেনির ব্যাপারে কিছু জানে। তাই সে জনিকে ওয়াশরুমে নিয়ে গিয়ে টর্চার করতে শুরু করে। বাথটবের কল ছেড়ে দিলে জনির দম বন্ধ হয়ে আসছিল, তাই এক পর্যায়ে সে মুখ খুলতে বাধ্য হয়। সে লিভনকে সতর্ক করে দেয় যে তার এসব ঝামেলায় না জড়ানোই ভালো, আর আইডিয়া নেই যে সে কাদের সাথে পাঙ্গা নিচ্ছে। তারা শুধু লিভনকে নয়, তার পুরো বংশকে নির্বংশ করে দেওয়ার ক্ষমতা রাখে। জনি এর বেশি কিছু বলার আগেই বাইরে আওয়াজ শোনা যায়। আসলে জনির দুই বন্ধু তার সাথে দেখা করতে এসেছিল। সেটা বুঝতে পেরে জনি চিৎকার করে উঠলে তার বন্ধুরা অ্যালার্ট হয়ে যায় আর পাগলের মতো এদিক ওদিক গুলি চালাতে শুরু করে। লিভন তখন জনিকে গান পয়েন্টে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এতে ছেলেগুলোর উল্টাপাল্টা গুলিতে জনির মৃত্যু হয়। তারপর লিভন ওই দুজনকে নির্মমভাবে হত্যা করে। সেখানে সে বেশ কিছু টাকা দেখতে পায়, যেটা ওই ছেলেগুলো জনির কাছে রাখার জন্য নিয়ে গিয়েছিল। লিভন বুঝে যায় এটা নিশ্চয়ই তাদের বসের টাকা হতে পারে, তাই সে টাকাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন টাকার খোঁজে জনির বস ইলো পৌঁছে যায় তার বাড়িতে। লিভন তখন আড়াল থেকে সবকিছু দেখছিল। ইলোকে দেখেই সে বুঝে যায় লোকটা রাশিয়ান মাফিয়ার সাথে জড়িত, অর্থাৎ লিভন অজান্তেই রাশিয়ান মাফিয়াদের সাথে যুদ্ধে নেমেছে। সেখানকার পরিস্থিতি দেখে ইলো ভীষণ অবাক হয়, তবে আসল রিয়াকশন তো তখন বোঝা যায় যখন সে লক্ষ্য করে তার টাকাগুলো কোথাও নেই। সে এটা বুঝে উঠতে পারছিল না যে রাশিয়ান মাফিয়াদের সাথে পাঙ্গা নেওয়ার মতো সাহস কার হতে পারে। সে তার লোকজনকে দ্রুত সেই লোকটার অর্থাৎ লিভনকে খুঁজে বের করতে বলে, কিন্তু সমস্যা হলো লিভনের ব্যাপারে কোনো তথ্যই তাদের কাছে ছিল না। তারা লিভনের চেহারা পর্যন্ত দেখেনি। তবে সেসব চিন্তা ফেলে ইলো আগে ক্লিনার ডেকে এই লাশগুলোর একটা ব্যবস্থা করে, জায়গাটা পরিষ্কার করে ফেলতে বলে, কারণ বিষয়টা পুলিশ পর্যন্ত গড়ালে তাদের অযথা ঝামেলা পোহাতে হবে। লোকগুলো তার কথা মতো পুরো বাড়িটা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলে। কাজ শেষে ইলো তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন লিভন তাকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়, কিন্তু সে ভেতরে না গিয়ে এবার আড়াল থেকে নজর রাখে। টাকার বিষয়টা
বিষয়টা নিয়ে ইলো খুবই চিন্তায় ছিল। এরই মাঝে তার ওয়াইফ এসে তার সাথে একটু রোমান্স করার চেষ্টা করলে সে বিরক্ত হয়ে মেয়েটার গালে কষে একটা চর মারে, আর মেয়েটা তখন রাগে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়িতে তখন ইলো একা ছিল, আর সেই সুযোগে লিভন বাড়ির ভেতর ঢুকে পড়ে। ইলো কিছু বুঝে ওঠার আগেই লিভন তার উপর অ্যাটাক করে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর ইলোর জ্ঞান ফিরলে সে দেখতে পায় লিভন তাকে সুইমিং পুলের পাশে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে, আর দড়িটা এমন ভাবে ধরে রেখেছে যে সেটা ছেড়ে দিলে ইলো সোজা গিয়ে পড়বে সুইমিং পুলের ভেতর। ইলো তাকে দেখেই বুঝে যায় এই লোকটাই জনিদের মেরেছে। সে লিভনের কাছে তার টাকার ব্যাপারে জানতে চাইলে লিভন এই টাকা তার মুখের উপর ছুঁড়ে দিয়ে বলে তার টাকার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এরপর সে জেনের ছবিগুলো ইলোকে দেখিয়ে তার ব্যাপারে জানতে চায়। ছবিটা দেখে ইলোর প্রচন্ড রাগ হয়। সে রাশিয়ান ভাষায় কাউকে গালি দিতে শুরু করে, কিন্তু সমস্যা হলো লিভন তো আর রাশিয়ান ভাষা বুঝে না, তাই সে ইলোর কথা কোনো কিছুই বুঝতে পারে না। সে ইলোর কাছে তার কথার মানে জানতে চাইলে ইলো তাকে ওয়ার্নিং দেয় যে লিভন অনেক বড় একটা ভুল করেছে, এর পরিণতি খুবই ভয়ানক। তবে হুমকিতে লিভন বিরক্ত হয়ে হাতের দড়িটা ছেড়ে দিলে ইলো পুলের ভেতর গিয়ে পড়ে, আর হাত পা বাঁধা থাকার কারণে সেখানেই ছটফট করতে করতে বেচারাকে মরতে হয়। এখন প্রশ্ন হলো লিভন তো ইলোর কাছ থেকে কোনো ইনফরমেশনই পেল না, তাহলে জেনকে কিভাবে খুঁজবে? তবে চিন্তার কোনো কারণ নেই, লিভন এত কাঁচা খেলোয়াড় নয়। সে ইলোর কথাগুলো ফোনে রেকর্ড করে নিয়েছিল এবং পরবর্তীতে সেটা ট্রান্সলেট করে সে জানতে পারে ইলো ডিমি নামের কাউকে গালাগালি করছিল, কারণ ডিমির কারণে ঝামেলাটা বেঁধেছে। অর্থাৎ ডিমিকে খুঁজে বের করতে পারলেই জেনের হদিস পাওয়া যাবে। তাই এখন লিভনের নতুন মিশন ডিমিকে খুঁজে বের করা, আর এর জন্য তার এক পুলিশ বন্ধুর সাথে যোগাযোগ করে। তবে লোকটা তাকে সরাসরি কোনো তথ্য দেয় না, শুধু একটা বারের অ্যাড্রেস দিয়ে দেয় যেখানে গেলে ডিমির খোঁজ পাওয়া যাবে। এদিকে ইয়োলোর বস সাইমন পৌঁছে যায় ইয়োলোর বাড়িতে। সেই মূলত এই পুরো অর্গানাইজেশন দেখাশোনা করে। ইলোর এমন অবস্থা দেখে সাইমন ভীষণ কষ্ট পায়, কেননা ইলোই ছিল তার ছোট ভাইয়ের মতো। তাই সে তার লোকদেরকে যেভাবেই হোক লিভনকে খুঁজে বের করতে বলে। অন্যদিকে লিভন ডিমিকে খুঁজতে গিয়ে সেই বাড়িতে গিয়ে সবকিছু অবজার্ভ করতে থাকে। এমন সময় আমরা সিসিটিভি মনিটরিং রুমে আর্টিমিস নামের সেই মেয়েটাকে দেখতে পাই, যে কিনা সেদিন ক্লাব থেকে জেনিকে কিডন্যাপ করেছিল। আসলে আর্টিমিস এবং তার বন্ধু হাইপারের কাজই হচ্ছে বিভিন্ন ক্লাব থেকে সুন্দরী মেয়েদেরকে কিডন্যাপ করে আনা, আর বারটেন্ডার জনের মতো এজেন্টদের কাজ ক্লাবে আসা সেই সুন্দরী মেয়েদের ইনফরমেশন দেওয়া। এরপর তারা গিয়ে সুযোগ বুঝেই সেই মেয়েদেরকে তুলে নিয়ে আসে। কিন্তু কেন এতক্ষণে হয়তো আপনারা সেই আইডিয়াটা করতে পেরেছেন। হ্যাঁ, এই মেয়েদেরকে জোরপূর্বক তাদের ক্লায়েন্টদের মনোরঞ্জনের জন্য বাধ্য করা হয়। জেনকেও তারা এই কাজের জন্য নিয়ে এসেছে। তবে এখন সে কোথায় বা কি অবস্থায় আছে তা আমরা সামনেই জানতে পারবো। তবে আর্টিমিস সিসিটিভিতে লিভনের কাছে পিস্তল দেখে মনে করে সে নিশ্চয়ই পুলিশের লোক, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে লিভনের কাছে পাঠিয়ে দেয়। লিভন তখন লোকটাকে অনেকগুলো টাকা দেখে লোকটা তাকে তাদের বসের কাছে নিয়ে যায়, কিন্তু তাদের বস জেনি লিভনের সাথে কথা বলার পরিবর্তে উল্টো নিজেদের লোকদের লিভনের পিছে লেলিয়ে দেয়। লোকগুলো লিভনের উপর অ্যাটাক করলে লিভন একাই তাদের সবাইকে উত্তম মাধ্যম পিটিয়ে কুপকাত করে ফেলে। আর এমন অসাধারণ ফাইটিং স্কিল দেখে ড্যানি হতবাক হয়ে যায়। এরই মাঝে লিভনের একটা ট্যাটুর দিকে তার চোখ পড়ে গেলে সে তৎক্ষণাৎ তার লোকদেরকে থামিয়ে দেয়। ঘটনাক্রমে ড্যানি নিজেও একজন আর্মি অফিসার ছিল, যে কারণে সে বুঝে যায় লিভন একজন কমান্ডো। তখন সে লিভনকে নিজের পরিচয় দিয়ে লিভনের উদ্দেশ্য জানতে চায়। লিভন জানায় যে সে ড্রাগের বিজনেস করতে চায়। সে এমন একটা ড্রাগ নিতে চাচ্ছিল যেটা অনেক দামি এবং রেয়ার। সে ড্যানিকে জানায় প্রতি সপ্তাহে তার 2 কেজি করে ড্রাগস লাগবে। কথাটা শুনে ড্যানির মনে একটু খটকা লাগে, কারণ এই ধরনের ড্রাগস কেউ সচরাচর এত বেশি মাত্রায় নেয় না। লিভন তখন তাকে জানায় যে সে এই বিজনেসে নতুন নয়, তার অনেক কাস্টমার আছে, তার আগের ডিলারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাই তাকে বাধ্য হয়ে নতুন ডিলারের খোঁজে বেরোতে হয়েছে। জেনি তখন তার কথায় বিশ্বাস করে ডিলের ব্যাপারে কথা বলার জন্য পরদিন একটা কফি শপে ইনভাইট করে। লিভন তার কথা মতো পরদিন সেই কফি শপে পৌঁছায়। সেখানে আর্টিমিস এবং তার অ্যাসিস্ট্যান্ট লিভনের জন্য অপেক্ষা করছিল। লিভন যাওয়ার সাথে সাথেই তারা লিভনের থেকে টাকা নিয়ে তাকে একটা মোবাইল ধরিয়ে দিয়ে বলে যে ড্রাগসের ডেলিভারির ব্যাপারে তাকে এই মোবাইলে কল দিয়ে জানানো হবে। লিভন তখন ফোনটা নিয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় হঠাৎ তাকে কল করে জানানো হয় তার সিটের নিচে ড্রাগসের একটা স্যাম্পল প্যাকেট
প্যাকেট রেখে দেওয়া হয়েছে। সে যদি 2 দিনের মধ্যে এটা বেচে ফেলতে পারে তাহলে বড় ডিলের ব্যাপারে কথা হবে। লিফন তখন একটু হতাশ হয়ে যায়। সে বুঝে গিয়েছে এভাবে সে ডিমির কাছে পৌঁছাতে পারবে না, তাকে বড় একটা ট্র্যাপ নিতে হবে। এরপর সে রাস্তার পাশে ড্রাগসগুলো ফেলে দিয়ে চলে যায়। মানে ভাই, কোটি টাকার ড্রাগস এভাবে নষ্ট করতেছে। অন্যদিকে তখন দেখা যায় জেনিকে সাজিয়ে গুছিয়ে অজ্ঞান অবস্থায় একজন ভিআইপি ক্লায়েন্টের কাছে পাঠানো হয়েছে। জেনির সৌন্দর্য দেখে ক্লায়েন্ট একেবারে ফিদা হয়ে যায়, কিন্তু বেচারা যখনই জেনির কাছে আসতে চায় তখনই জেন তার গালে কামড় বসিয়ে দেয়, তার রোমান্সের শখ মিটিয়ে দেয়। আসলে জেনিকে অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল, তবে সে খুব কৌশলে নিজের নিঃশ্বাস বন্ধ করে রাখাতে ক্লোরোফর্মের কোনো ইফেক্ট তার উপর পড়েনি। তবে জেনির কামড়ে লোকটা খেপে গিয়ে আর্টিমিসকে কমপ্লেন করে দেয়। তখন আর্টিমিসরাও রেগে গিয়ে জেনিকে টর্চার করতে শুরু করে। এরই মাঝে লিভন জেনিকে জানায় যে সে এই ড্রাগসগুলো বিক্রি করে ফেলেছে আর এখন তার আরও ড্রাগসের প্রয়োজন। তখন ড্যানি তাকে নিয়ে গিয়ে ফাইনালি ডিমির সাথে পরিচয় করিয়ে দেয়। তাকে সামনে রেখে লিভনের মনে হচ্ছিল এখনই ছেলেটাকে মেরে তার নাক মুখ ফাটিয়ে দিতে, তবে সে কোনো মতে নিজের ইমোশন কন্ট্রোল করে। তবে ডিমিও কম শিয়ানা নয়। সে প্রথমে লিভনের কাছে তার আইডিটা নিয়ে সেটা ভেরিফাই করতে পাঠিয়ে দেয়। ডিমির লোকেরা সেটা চেক করে এসে জানায় সব কিছু ঠিকঠাক আছে। তবে এই আইডিটা আসলে কিভাবে ঠিক থাকলো সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, আইডি ঠিক আছে শুনে ডিমি আশ্বস্ত হয় এবং লিভনের সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে শুরু করে। ডিল ফাইনাল করে সে লিভনকে ড্রাগসের একটা বড় প্যাকেট দিয়ে দেয়। তবে লিভন সবার চোখের আড়ালে ওয়াশরুমে গিয়ে সেটা ফ্ল্যাশ করে দিয়ে বাড়ি ফিরে আসে। এত কিছুর পরেও সে মনে শান্তি পাচ্ছিল না, কারণ এখনো সে জেনির কোনো হদিস পায়নি। লিভন তখন উদাস হয়ে সেদিনকার মতো ক্লাবের ছবিগুলো দেখতে থাকে, আর তখন তার চোখ পড়ে আর্টিমিসের বন্ধু ভাইপারের ওপর। সে লক্ষ্য করে প্রত্যেকটা ছবিতেই ভাইপার জেনিকে ফলো করছে, আর সেটা দেখে লিভন এবার ভাইপারের পেছনে পড়ে যায়। সে খোঁজ নিয়ে জানতে পারে ভাইপারকে ড্যানি বাড়িই পাওয়া যাবে, তাই সে আড়াল থেকে ওই বারের উপর নজর রাখতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় লিফন ধরা পড়ে যায়। আর্টিমিস তখন তার লোকদেরকে লিফনকে ধরতে পাঠায়। লিফন সেটা বুঝতে পেরে প্রাণপণে সেখান থেকে পালাতে শুরু করে এবং আর্টিমিসের লোকেরা তার উপর গুলি চালাতে থাকে। এক পুলিশের গাড়ির সাথে লিভনের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পুলিশকে দেখে সে মনে করে যে হয়তো এই গুন্ডাদের হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বেচারা বাঘের মুখ থেকে গিয়ে একেবারে কুমিরের মুখে পড়েছে। এই পুলিশ অফিসার আসলে রাশিয়ান মাফিয়া সাইমনের সাথে জড়িত ছিল। সে লিভনকে অজ্ঞান অবস্থায় সাইমনের ছেলেদের হাতে তুলে দেয়। তবে জ্ঞান ফিরতেই লিভন ছেলেগুলোর উপর অ্যাটাক করে। তারা কোনোভাবেই লিভনের সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে লিভন তাদের সহ ওই গাড়ির ড্রাইভারকে মেরে ফেলে। তারপর গাড়ি সহ ওই 3 জনকে একটা লেকের ভেতর ডুবিয়ে দেয়। পরদিন মাফিয়া সাইমনের লোকেরা তাদের লাশ উদ্ধার করে। সাইমন ছেলেদের ডেড বডি দেখে আর নিজেকে সামলাতে পারে না, লিভনকে মারার জন্য হন্য হয়ে ওঠে। সে তাদের অর্গানাইজেশনের ডিরেক্টর বোর্ডে সবকিছু জানায়। তখন চেয়ারম্যান তাকে আশ্বস্ত করে যে তার লোকেরা লিভনের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবে, তবে তার জন্য লিভনকে আইডেন্টিফাই করতে হবে। তাই লিভনের ব্যাপারে জানার জন্য সে ডিমির সাথে দেখা করতে রওনা হয়, কারণ ইয়োলোর পরে একমাত্র ডিমির কাছেই লিভন যেতে পারে। অন্যদিকে ডিমি তাদের ভিআইপি ক্লায়েন্টের কামড় খাওয়ার ব্যাপারে শুনে জেনির উপর ক্ষেপে যায়। সে ভাইপারদেরকে দ্রুত জেনিকে মেরে ফেলার অর্ডার দেয়। তার কথা মতো ভাইপাররা জেনিকে মারার জন্য নির্জন জায়গার উদ্দেশ্যে রওনা হয়। এরই মাঝে সাইমন ডিমির কাছে গিয়ে লিভনের ব্যাপারে জানতে চাইলে ডিমি বলে যে সে অনেক বড় কাস্টমার। সেটা শুনে সাইমন রেগে গিয়ে ডিমিকে অনেক মারধর করে এবং তাকে জানায় যে তার বড় কাস্টমার তার বাবা এবং সাইমনের 2 ছেলেকে মেরে ফেলেছে, আর তার নেক্সট টার্গেট হলো ডিমি নিজেই। এখানে জানা যায় ডিমি আসলে ইয়োলোর ছেলে। বাবার মৃত্যুর কথা শুনে ডিমির এবার টনক নড়ে, তাই সে লিভনের আইডিটা সাইমনকে দিয়ে দেয়। সাইমন সেন্টারের মাধ্যমে লিভনের খোঁজ করে, কিন্তু কোনো ক্লু পায় না। আসলে লিভন তো আর এত বড় বোকা নয় যে নিজের আসল আইডিটা দিয়ে দেবে। তবে অনেক চেষ্টার পর সাইমন ঠিকই লিভন এবং তার পরিবারের ব্যাপারে জানতে পায়। তো পরদিন লিভনের কাছে হঠাৎ তার মেয়ে ম্যারির স্কুল থেকে কল আসে। তাকে জানানো হয় অনেকক্ষণ আগে স্কুল ছুটি হয়ে গিয়েছে, কিন্তু ম্যারিকে এখনও কেউ নিতে আসেনি। সেটা শুনে লিভন তাড়াহুড়ো করে স্কুলে গিয়ে
ম্যারিকে পিক করে নেয়। কিন্তু তার এটা ভেবে টেনশন হচ্ছিল যে ম্যারিকে তার নানা প্রতিদিন রিসিভ করতে আসতো, কিন্তু আজকে সে কেন এলো না। সে তো কখনো এমন দেরি করে না। ম্যারি তখন রুথের লোকেশন চেক করে লিভনকে জানায় যে রুথ বাড়িতেই আছে। এটা শুনে লিভনের মনে খটকা লাগে। সে দ্রুত বাড়িতে গিয়ে দেখে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। বলাই বাহুল্য যে কাজটা সাইমনের ছিল। লিভন কোনো কিছু না ভেবেই আগুনে ঝাঁপিয়ে পড়ে। ম্যারি এসব দেখে খুব ভয় পেয়ে যায়। সৌভাগ্যবশত রুথ তখনও সুস্থ ছিল। লিভন নিজের জীবনের বাজি রেখে তাকে ওই আগুন থেকে বাঁচায়, কিন্তু রুথ তাকে ধন্যবাদ জানানোর বদলে উল্টো আজে বাজে কথা শোনাতে শুরু করে। এই সব কিছুর জন্য তাকে দোষারোপ করতে থাকে। লিভন তখন চুপচাপ তার কথাগুলো হজম করে নেয়, কারণ তার কারণেই তো এসব হয়েছে। তবে ম্যারি এখানে তার নানার বিরোধিতা করে। সে রুথকে স্মরণ করিয়ে দেয় যে লিভনের কারণে আজ সে বেঁচে আছে। রুথ তখন নির্বাক হয়ে যায়। লিভন বুঝে গিয়েছিল এই বাড়িতে থাকলে ম্যারিরও বিপদ হতে পারে, তাই সে ম্যারিকে তার বন্ধু গানির কাছে নিয়ে যায়। গানি তখন বুঝে যায় লিভন ভয়ঙ্কর কিছু করতে চলেছে, তাই সে লিভনকে সেন্টার রুমে নিয়ে যায়, যেখানে সব হাই কোয়ালিটির অস্ত্রশস্ত্র সাজানো ছিল। সেখান থেকে লিভন তার পছন্দ মতো কিছু অস্ত্র নিয়ে ফাইনাল মিশনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ভাইপাররা জেনিকে মারতে যাওয়ার পথে জেন হঠাৎ তাদের উপর অ্যাটাক করে দেয়। এতে তাদের গাড়িটা ব্যালেন্স হারিয়ে একটা জঙ্গলের পাশে গিয়ে ক্র্যাশ করে। জেন তখন হাত বাঁধা অবস্থায় জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। সে এত জোরে দৌড়াচ্ছিল যে আর্টিমিসরা তাকে ধরতে পারে না। একটা পর্যায়ে সে তার হাতের বাঁধনটা চিরে দৌড়াতে দৌড়াতে এসে পড়ে মেন রোডে। ঠিক সেই সময় একটা পুলিশের গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। পুলিশকে দেখে জেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে অফিসারগুলোকে সবকিছু খুলে বললে অফিসারগুলো তাকে নিয়ে রওনা হয়। জেনি ভেবেছিল তারা হয়তো থানায় যাচ্ছে, কিন্তু সে জানতো না যে এই অফিসার আর্টিমিসদের সাথে জড়িত। সে জেনিকে আবারও ভাইপারদের হাতে তুলে দেয়। জেনি বেচারি তখন খুব ভেঙে পড়ে। সে ধরে নিয়েছিল এবার তার মৃত্যু নিশ্চিত। আর্টিমিসরা তাকে মারতেই যাবে। ঠিক সেই মুহূর্তে তাদের কাছে সেই ভিআইপি ক্লায়েন্টের কল আসে। লোকটা আবারও জেনিকে তার কাছে ফিরিয়ে নিয়ে যেতে বলে, তবে এবার আর অজ্ঞান করে নয়, জেনি যে অবস্থায় আছে সেই অবস্থায় নিয়ে যেতে বলে। আর্টিমিসরা সেই কথা শুনে জেনিকে নিয়ে তাদের আস্তানা উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে লিভন ততক্ষণে ডিমির আস্তানায় অ্যাটাক করে। ডিমি তখন একটা মেয়েকে জিম্মি করে লিভনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। লিভন তার হাতে গুলি করে মেয়েটাকে মুক্ত করে দেয়। এরপর ডিমিকে শর্ত দেয় যে সে যদি লিভনকে আর্টিমিসদের আস্তানায় নিয়ে যায় তাহলে সে ডিমিকে মারবে না। ডিমি তখন তার কথা মেনে নিয়ে তাকে আর্টিমিসদের আস্তানায় নিয়ে যায়। তবে সেখানে পৌঁছে লিভন ডিমিকে মেরে ফেলে। এরপর ভেতরে ঢুকে সবার উপর অ্যাটাক করতে শুরু করে। ভাইপার এবং আর্টিমিস তখন ভেতরের রুমে ক্লায়েন্টের আপ্যায়নে ব্যস্ত ছিল। তারা জেনিকে একটা দড়িতে বেঁধে ঝুলিয়ে রেখেছিল, আর সেটা দেখে এই বৃদ্ধ ক্লায়েন্ট মজা নিচ্ছিল। তবে লোকটা জেনের সাথে কিছু করার আগে লিভন গিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে ভাইপার এক মুহূর্তের জন্য শকড হয়ে যায়। পরক্ষণে সে লিভনের উপর গুলি চালাতে শুরু করে। ওদিকে লিভনকে দেখে জেনির সাহস কয়েক গুণ বেড়ে যায়। সে খুব কৌশলে পা দিয়ে আর্টিমিসদের গলা পেঁচিয়ে ধরে। এদিকে লিভনের হাতে ভাইপার শেষ হয়। অন্যদিকে জেনি আর্টিমিসকে মেরে ফেলে। তবে লিভন তখন জেনিকে নিয়ে সেখান থেকে বেরোতে যায়। তখনই সেই রাশিয়ান অর্গানাইজেশনের চেয়ারম্যানের লোকরা এসে হামলা করে দেয়। তবে লিভন তখন তার কাছে থাকা অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে তাদের মধ্যে একজনকে মেরে ফেলে। এরপর অন্যজনের সামনে একটা গ্রেনেড ছুড়ে দেয়। সেই ব্লাস্টে দ্বিতীয় লোকটাও মারা গেলে লিভন ফাইনালি জেনিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সাইমন আড়াল থেকে এই সব কিছু দেখছিল। লিভনের বেঁচে যাওয়া সে মোটেও নিতে পারছিল না, তাই চেয়ারম্যানকে ফোন করে সবটা জানায় এবং লিভনকে ধরতে বলে। তবে চেয়ারম্যান তাকে বলে দেয় লিভন যেহেতু এই মেয়েটাকে নেওয়ার জন্য এসেছে এবং মেয়েটাকে সে পেয়ে গিয়েছে, তাই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। তবে মাফিয়া সাইমন কোনোভাবে তার ছেলের খুনিকে এভাবে ছেড়ে দিতে রাজি হচ্ছিল না। তখন চেয়ারম্যান তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে তার ব্যক্তিগত ব্যাপারে অর্গানাইজেশন কোনো সাহায্য করতে পারবে না। এরপরও যদি সাইমনের কারণে অর্গানাইজেশনের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে তারা উল্টো সাইমনকে শেষ করে দেবে। বেচারা সাইমন তখন রাগে দুঃখে পাগলের মতো চিৎকার করতে থাকে। আর এছাড়া তো আর তার কিছু করারই নেই, কারণ অর্গানাইজেশন ছাড়া সে নিঃস্ব। তো এত বড় ঝড়ঝাপটা শেষ করে লিভন ফাইনালি জেনকে তার বাবা মায়ের হাতে তুলে দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও এবং কমেন্টে জানাও এরপর কোন মুভিটা এক্সপ্লেন করব।